ওইখানে আমি ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিঁড়ে ফেলে আমি জাস্ট এরম করে কুইট করেছিলাম। সবাই বলেছিল পাগল, এত হাই পেইং, এত মানে একটা হাই এন্ড কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে কেউ পাগলের মতো না চাকরি বেঁচে থাকে। সবাই বলছে এই জেনারেশন উচ্ছন্নে গেছে, প্রেজেন্ট জেনারেশন। আমার অনেস্ট বক্তব্য, আজকের বাচ্চাদের তো এত চয়েসেস আছে, তার ভেতরেও যারা ক্লাসিক্যাল গান বাজনা শিখছে তারা কিন্তু আমার চেয়ে অনেক বেশি স্ট্রং, অনেক ভালো। দে আর মাচ মোর ফোকাসড, মাচ মোর ইন্টেলিজেন্ট, দে হ্যাভ মাচ মোর অপরচুনিটিস, আর দে হ্যাভ মাচ মোর এক্সপোজার। যেরকম আমার যে ছাত্রী আছে বেইজিংয়ে, সিন্ডি অক্ষরা, ও এখন ইন্ডিয়ান এম্বাসির ওড়িশি ডান্স টিচার। চাইনিজ মেয়ে ইন্ডিয়ান এম্বাসিতে ওড়িশি ডান্স টিচার। আমাকে না অনেকেই জিজ্ঞেস করে, তাহলে তুমি জগন্নাথ দেবে খুব বিশ্বাসী না? আই আস্ক দেম কি তুমি কি বিশ্বাস করো তোমার বাবা না তুমি জানো তোমার বাবা? শূর্পণখা যখন রামকে বলছে তুমি কি সুন্দর, তোমার খুব পছন্দ হয়েছে, তখন শূর্পণখা আমার তোমার বড় পছন্দ। স্ক্রিপচার্স যদি না পড়ে, শাস্ত্র যদি না পড়ে, কৃষ্ণ প্রেম যদি না বোঝে, ভাগবতম যদি না পড়ে, ওই রসে যদি মজতে না শেখে, ভক্তি রস যদি না বোঝে, তাহলে শুধুই মেকানিক্যালি নেচে ওই মানুষের সঙ্গে একত্রিত হয়ে সংযোগিত হওয়া যাবে না। Welcome to My Career, My Choice podcast, where every episode feels like a masterclass in passion, determination, and hard work. My today's guest is nothing short of a legend. Imagine a person dedicating more than 50 years into a craft and making the world stand by with the word wow. Her dance tells stories and create magics in the heart. So, fasten your seatbelt, or I can rather say, just put your ghungru on, because today we have our guest, Odissi dance maestro, Dr. Guru Sanchita Bhattacharya ma'am. Thank you very much. আমাদের এই পডকাস্টে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। Thank you for inviting me to speak, because talking about dance, connecting with people, that is something I really love to do. Thank you. আমি আপনার বায়ো পড়ছিলাম, আপনার জার্নি ইনটু দিস ডান্স ওয়ার্ল্ড অনেক ছোটবেলা থেকে শুরু হয়েছে। আজকে জিজ্ঞেস করলে জানেন বলবো কবে শুরু হয়েছে মনে নেই। 2.5 বছর, 2.5 যখন ছিলাম, 2.5 বছর বয়সে রাইট লেগ, লেফট লেগ, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড এগুলো যখন ডিস্টিংগুইশ করতে শিখে গেছিলাম, মা তখন নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিল। ইট ফিলস লাইক অলমোস্ট ফ্রম মাই মাদার্স ওম্ব। পড়ার স্কুলে গিয়েছি 3.5 বছর বয়সে, a year after I started going to dance school. তার মানে আগে আপনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন, পরে আমি পড়ার স্কুলে ভর্তি হয়েছি। তো এইটাতে কি আপনার মানে মা আগে থেকেই আপনাকে মানে উনি কি কোনো ব্যাকগ্রাউন্ড ছিল? আমার মা নিজে, আমার দাদু খুব বিখ্যাত আর্টিস্ট, পেইন্টার আর্টিস্ট ছিলেন, অবনী ঠাকুরের শিষ্য ছিলেন, রয়্যাল আর্ট কলেজের গোল্ড মেডেলিস্ট ছিলেন। মা আর্টিস্ট বাড়ির মেয়ে, মা নিজে নাচতেন, প্রফেশনাল না কিন্তু নাচতেন। তার চেয়েও বড়ো কথা, আমি যখন জিজ্ঞেস করতাম মা তুমি আমার ছোটো থেকে নাচে, আজ আমি নাচ ভালোবাসি, কিন্তু 2.5 বছর বয়সের মেয়ে তো আর নাচ ভালোবাসে বলতে পারে না, কি দেখে দিয়েছিলে? তখন তো এত মানে ফোন অন করলেই সাউন্ডের একটা জীবন ছিল না। মা বলতেন যে রাস্তা দিয়ে কোনো ব্যান্ড পার্টি যাচ্ছে বা কোথাও একটা রেডিও বাজছে, বা আমাদের বাড়িতে রেডিও বা একটা তখন লং প্লেইং রেকর্ড ছিল, সেটা বাজছে, তখনও টেলিভিশন আসেনি, সেটা বাজছে, সেটা শুনলে তুই যদি ঘুমোচ্ছিস উঠে পড়ে নাচতে শুরু করে দিতিস তাহলে। মানে নাচ আমার নাকি থামানো যেত না।
Okay. ওরে বসবে আর না। তো মা দেখলেন যে এর এত নাচের, আর মায়ের মনে হয়েছিল ভীষণ তালের সেন্স, তখন থেকেই অভিনয়ের সেন্স, নাচের ইউটিলাইজেশন অফ মিউজিক থ্রু আঙ্গিক, ওটার সেন্স, এক্সপ্রেশন, থ্রু এক্সপ্রেশন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ ওটার। তখন আমার মা ভাবলেন তাহলে এ তো নাচের জন্যই জন্ম। রাইট। আর এই ক্লাসিক্যাল ডান্সে তো আমরা জানি অনেকগুলো ফর্ম আছে, তার মধ্যে এই ওডিসি, এই যে আপনি স্টার্ট করলেন, এইটা কি মাই আপনাকে ওডিসি ডান্সে না, ছোটবেলায় আমি যখন নাচতাম তখন সব রকম নাচ শিখতে দিয়েছিল, and I was too little to understand anything. রাইট। তারপরে বোধহয় 5.5 বছর বয়স যখন বাবা আমাকে সঞ্জু নানি, পদ্মশ্রী সংযুক্তা পানিগ্রাহীজির নাচ Right. দেখতে নিয়ে যান। এবার আমার মনে আছে আমি চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে বলেছিলাম এই পরীর নাচটা আমি নাচবো, ওকে, এই পরীর নাচটা আমি নাচবো। রাইট। সবাই বলে বসা বসা, কে কাকে বসাবে, তখন চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে চিৎকার করছি যে এই নাচটা আমি নাচবো। সো সামওয়্যার ডিপ ইন মাই সাইকি ওই ওড়িশি, তখন মা বাবা ভাবলো তাহলে তো ওড়িশিতে কোথাও এর একটা ভীষণ ভালো লাগা আছে, Inclination দেখা যাচ্ছে। হ্যাঁ। আর বাবা ইঞ্জিনিয়ার, কিন্তু বাবা গৃহ সন্ন্যাসী ওকে, ছিলেন, মানে বাবা এখন আর দেহে নেই। তো ভীষণ একটা আধ্যাত্মিক পরিবেশে, ক্রিয়াযোগের সঙ্গে ওনার ক্রিয়াযোগের সঙ্গে জড়িত বাবা, ভীষণ স্ট্রং আধ্যাত্মিক পরিবেশে আমি Upbringing-টা। বড় হয়েছি, আমার আপব্রিঙ্গিংটা। সো ওড়িশি ডান্স জানেন, ওড়িশি ডান্স ইজ যোগা, যোগা ইন অ্যানাদার ফর্ম। এটা যোগ সংযোগের একটা মাধ্যম, এবং এটা ইট ইজ আ ওয়ে টু কমিউন। আজ বুঝি, তখন না বুঝে সেটাই করতাম, কমিউনই করতাম। তো আমার নাচ, যে অঙ্গের নাচ আর যেভাবে বড় হওয়া, ইট জাস্ট সিঙ্কড ইনটু ইচ আদার। এত কথা বলছি, মা নিয়ে গেছে, আমি করেছি, ব্লা ব্লা যা বলছি, তার থেকেও বড় যেটা মনে মনে জানি সেটা হচ্ছে প্রারব্ধ। আমার মনে হয় জগন্নাথ দেব চুজ করেন, রাইট, যে একে আমার চাই আমার সেবার জন্য। আমি দেখতে পাচ্ছি জগন্নাথের আপনার হাতে একটা ট্যাটু আছে, রাইট। সো ওই জন্য সবটুকু মিলিয়ে ওই 2.5 বছর বয়স থেকে নিচে যাচ্ছি আর জার্নি শুরু করলেন। জার্নি এবং তার সঙ্গে সঙ্গে যখন আপনি বড় হচ্ছেন তখন তো পড়াশোনাও চলছে, ডান্সও প্র্যাকটিস চলছে, এই দুটোকে ব্যালেন্সিং কি করে? আমি না অক্সিলিয়াম কনভেন্ট স্কুলে পড়েছি ব্যান্ডেলে। দ্য স্কুল ওয়াজ সুপার 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 সাপোর্টিভ। আর স্কুলে আমি ছোট্ট থেকে কোরিওগ্রাফার ছিলাম। স্কুল ছেড়ে দেওয়ার পরেও যখন ডিবি 88 হয়, ওরা আমাকে বিশাল ফাংশন হয়েছিল ডিবি 88 আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তখন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ওয়াজ দ্য মোস্ট হ্যাপেনিং প্লেস। তো তাতেও আমি কোরিওগ্রাফার ছিলাম, আমি নাচতাম, ওরা আমাকে বোম্বে টম্বে অনেক জায়গায় পাঠিয়েছে। তো মাই স্কুল ওয়াজ ভেরি সাপোর্টিভ। তবে অনেস্টলি সেই সময় নাচ ক্যারিয়ার, আচ্ছা মেয়ে নাচে, কিন্তু আর কি করে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, আর কি করে। তো আমার মায়ের জন্যে দ্য জার্নি ওয়াজ নট দ্যাট ইজি। শি হ্যাড টু ফাইট with in-laws, with society, with everybody, যে নাচ মেয়ে করবেই, হোয়াট এভার হ্যাপেন্স, নাচ মেয়ে ছাড়বে না, নাচ করে যাবেই। বাবা গৃহ সন্ন্যাসী মানুষ ছিলেন, শান্তিপ্রিয় মানুষ ছিলেন, যে নাচ নিয়ে এত অশান্তি হচ্ছে সেটা না হয়, সেটা আর এত, যেটার জন্য অশান্তি সেই ফ্যাক্টরটা রিমুভ করলেই তো স্যাক্রিফাইস। হ্যাঁ, কিন্তু মা ওয়াজ নট রেডি। মা, এই আমি এখন দ্রৌপদী, আমার আপনারা দেখবেন 2 মিলিয়ন ভিউজ, আমার দ্রৌপদী বা স্ট্রং উইমেনের উপর আমি প্রচুর কাজ করি। স্ট্রং উইমেন কী সেটা আমি পরে পড়েছি, পরে বুঝেছি, সাহিত্য বুঝেছি, লিটারেচার বুঝেছি, অনেক পরে শিখেছি জীবন থেকে স্ট্রং উইমেন কাকে বলে। when my mom stood up for me and said whatever happens, আমার মেয়ে নাচ ছাড়বে না। তাতে যার পছন্দ না
ইউ ডোন্ট হ্যাভ টু লাইক মাই ডটার। এই ডিটারমিনেশনটা, এই ডিটারমিনেশন, and she really fought with everyone. She really, তখন কিন্তু এতটা ইজি ছিল না, এবং সবাই যে খুব ভালো চোখে নাচকে দেখতো, আর সবাই যে বোঝে সেটাও তো নয়, সেটাও না, কিন্তু লোকে অ্যাডভাইস দিতে কিন্তু ছাড়ে কেউ না, পিছপা হয় না। আর না। এখন একটু তবু মানুষ রিস্ট্রেইনড হয়েছে। আগে তো মানুষ, এভরিবডি ওয়াজ সো জাজমেন্টাল about others' lives. আমার যে বইটা, যেটা আমাদের এই কনটেক্সট মাই ক্যারিয়ার মাই চয়েস, ওখানে আমি একটা লাইন লিখেছি যে ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। ইয়েস, আমরা কি চুজ করব তার উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ। এই যে আপনার মা একদম চুজ করে দিলেন, শুধু চুজ করে দিলেন না, স্ট্রং ডিটারমিনেশন। পরবর্তীকালে আমি চাকরিও, আমি পড়াশোনায় বাই দ্য গ্রেস অফ গড ভালোই ছিলাম, এবং ইমিডিয়েটলি কলেজ পাস আউটের পর ভালো চাকরি করতাম, এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বড় পোস্টে চাকরি করতাম। এবং পরবর্তীকালে আমার এই নাচ আর একটা হাই ফ্লাইং ক্যারিয়ার, এই দুটোর কনফ্লিক্ট হতো প্রচুর। মানে ধরুন কোথাও একটা ফেস্টিভ্যাল আছে, সেই দিনই একটা প্রোডাক্ট লঞ্চ। সো আই গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার ছিলাম when I left. সো মা একটাই কথা বলেছিলেন তখন, সেই সময় একটা জাম্প নিচ্ছিলাম, আরও বিশাল কোম্পানির অফার লেটার আমার হাতে। মা বলল, দ্য চয়েস ইজ ইয়ার্স, you might become the youngest CEO of pharmaceutical industry, আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সবাই তোর নাম জানবে, or you might become গুরু সঞ্চিতা ভট্টাচার্য, সারা ওয়ার্ল্ড তোমার নাম জানবে, সারা ওয়ার্ল্ড তোমার মাথায় করে রাখবে, আর তুমি চলে যাওয়ার পরেও তোমার জীবনী পড়ানো হবে, সিলেবাসে তোমার জীবনী পড়ানো হবে। তবে হ্যাঁ, কর্পোরেটে থাকলে তোমার প্রচুর পয়সা হবে, আর আর্টিস্টের জীবন যেন তো আপনি জানেন। সো চয়েস আপনি একটা না, বাট শি শোড মি দিস দ্য রোড, যেভাবে মা বলেছিলেন সেই সময়। আবার কিন্তু এই ডিসিশনটা আপনাকে নিতে হয়েছে। আমাকে তখন তো আমি বড় হয়ে গেছি, মা আমাকে বললো তুমি কি চাও, কিন্তু যেভাবে বলেছিল ওটা আমি শুনতে শুনতে কাঁদতে আচ্ছা ঠিক আছে ভেবে দেখবো না, ওইখানে আমি ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিঁড়ে ফেলে আমি জাস্ট এরম করে কুইট করেছিলাম। সবাই বলেছিল পাগল, এত হাই পেইং, এত মানে একটা হাই এন্ড কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে কেউ পাগলের মতো না চাকরি বেঁচে থাকে, নাচও করো, এটা না ও নাচও করো হয় না। লোকের একটা ধারণা যে আমি প্যারালাল, যেটা আমরা আজকের দিনে কর্পোরেটে একটা ওয়ার্ড আমরা শুনতে পাই, মুন লাইটিং, মানে আমি এইটাও করব আমি ওইটাও করব। তারা হয়তো পারে, আমাদের সময়, আমি তাদেরকে ছোট করছি না, আমরাও কাউকে ছোট করছি না, কিন্তু আমাদের সময় আমার মনে হয় হতো না, এত অ্যাভিনিউজ ছিল না, বা আমাদের জেনারেশনের আইকিউ তো এখনকার জেনারেশনের আইকিউ অনেক বেশি, সেটা সত্যি কথা, এখনকার জেনারেশনের আইকিউ অনেক বেশি। তবে আমি দেখেছি আমার জীবন দিয়ে বাঁচতে গিয়ে 24 ঘন্টা কম পড়ে যাচ্ছে। আপনাদের সঙ্গেই দেখুন না কত, উই হ্যাড টু স্ট্রাগল টু মেক দিস টাইম ম্যাচ। তো এরপরে আর অন্য কিছু কি করে করব। আর প্যাশন যখন আপনার প্রফেশনে কনভার্টেড হয়ে যায় তাহলে দ্যাটস এ ডিফারেন্ট। ঘুমিয়েও যে আমি নাচ ভাবি, স্ক্রিপ্ট ভাবি, মিউজিক ভাবি, কিভাবে প্রেজেন্ট করা হবে গ্রুপটাকে সেভাবে ভাবি, নাচটা আমি কি কোরিওগ্রাফি করব ভাবি, একটা পিস অফ মাইন্ড। আমার ওয়ার্ল্ড, এটা আমার পৃথিবী, এটা আমার ওয়ার্ল্ড, এটা আমার পৃথিবী, এটা চোখ বন্ধ করে জগন্নাথ দেবকে দেখি, এটা আমার একটা আলাদা জায়গা, এটা আমি ভিড়ের মধ্যেও আমি একদম I can go into myself. And you have been chosen by the I divine. believe যারাই এই ধরনের odd path tread করে, they are chosen, but they also have to take that step. Yes. So আমার জন্যে আমি তো যা করেছি, আমার মা কিন্তু ভীষণ বড় একটা গাইডিং ফোর্স, আর আমার বাবা ছিলেন এডুকেশনাল ফোর্স। বাবার স্ক্রিপ্ট আজও আমি, বাবার লেখা স্ক্রিপ্ট 2016 স্ক্রিপ্ট কলকাতায় তো করেইছি, আরও অনেকগুলো জায়গায় করেছি, এবার সান ফ্রান্সিসকোয় করব। বাবা মা দুজনেই সূক্ষ্ম শরীরে আছেন এখন,
স্থূল শরীরে আর নেই। তো But still you feel that connect. I don't feel that connect. I know that connect. Right. আমাকে না অনেকেই জিজ্ঞেস করে তাহলে তুমি জগন্নাথ দেবে খুব বিশ্বাসী না? I ask them কি তুমি কি বিশ্বাস করো তোমার বাবা না তুমি জানো তোমার বাবা? Right. এই বিশ্বাস করা কথাটার ভেতরে কোথাও যেন একটা হতেও পারে নাও হতে পারে ব্যাপার আছে। আমি বিশ্বাস করি, তার মানে হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি জানি মানে এটাই। তো জগন্নাথ দেবকে আমি জানি, সেরকম বাবা মাকে আমি ফিল না, আমি জানি দে আর অ্যারাউন্ড, এটা আমি জানি। I also feel that because আমিও 2022 আমার বাবাকে হারিয়েছেন মানে স্থূল শরীরটা হারিয়েছি, কিন্তু I still feel that angel is protecting me, advising me. যখনই আমার কোনো মনে হয় যে এই ডিসিশনটা আমি নিতে পারছি না, I still try to communicate and I try to get that blessing. এটাই আমাদের জীবন। তো আপনার এই জার্নিটা শুরু হলো, এখন তো আপনি ইন্টারন্যাশনাল প্রচুর মানে কনসার্টে আপনি পার্টিসিপেট করেছেন, দ্য লিস্ট ইজ এন্ডলেস। তো তার মধ্যে কোনো একটা কনসার্ট যেটা আপনার মনে হয় যে ইজ এ ভেরি মেমোরেবল কনসার্ট, দ্য ফার্স্ট টাইম ইট ক্যান বি এ কনসার্ট, প্রচুর করেছেন আপনি। আপনি বলছেন আপনার সব বাচ্চার ভিতরে কোন বাচ্চাটা আপনার ফেভারিট? ডেফিনেটলি এটা বলা যাবে, বলতে পারি না, আমার সব বাচ্চারাই আমার ফেভারিট। তবে কিছু কিছু কথা জীবনে একদম স্মৃতি হয়ে মানে মনের ভেতরে একদম গেঁথে যায়। আমি কয়েকটা অ্যানেকডোটস আপনাকে বলছি। প্রথম তো যখন ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সোলো পারফর্ম করলাম, বড় স্ক্রিনে আমার এটা চলছে, তখন এত এলইডির সময় তখনও আসেনি, 2005 সালে। অ্যান্ড দ্য পিপল স্টুড অ্যান্ড ওয়েটেড। এই ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের স্ট্যান্ডিং ওভেশন মনে হয়েছিল সমুদ্রের ঢেউ নেমে আসছে। এরকম অনেক অপূর্ব স্মৃতি আছে, কিন্তু কিছু কয়েকটা কথা না বললেই নয়। আমি ইন্ডিয়াতেই এক জায়গায় একটা স্কুলে প্যান্ডাল বেঁধে প্রোগ্রাম হচ্ছিল, অনেক হাজার লোক এসছেন। তো ওই যে স্কুলের একজন যিনি বাথরুম টাথরুম ক্লিনিং করেন, সেই মহিলা, তার দায়িত্ব ছিল আমার দেখভাল করার। হয়ে যাবার পর একটা ছোট্ট খাতা বার করে বলছে, দিদি अपना दस्तखत कर देंगे, मैंने एक सिग्नेचर देवे। आप जब द्रौपदी के चीरहरण नाच रही थी, मैं ना कोने में बैठ के रो रही थी दीदी। আমি তখন ভাবলাম এত যারা মিনিস্টারিয়াল লেভেলের লোকজন সবাই ছিলেন, এত যারা সবাই আমাকে এত সাধুবাদ দিয়ে গেল, এটা বোধহয় তার শ্রেষ্ঠ পাওনা, শ্রেষ্ঠ প্রেজ। এমন একজন যে স্কুলেই হয়তো যায়নি, সে উড়িয়াও বোঝে না, সংস্কৃতও বোঝে না, ক্লাসিক্যাল নাচও বোঝে না, অথচ এইভাবে কানেক্ট হয়ে গেছিল। তার পরের সপ্তাহতেই আই ওয়াজ পারফর্মিং ইন লন্ডন। তো হয়ে যাবার পর ওরা যখন মঞ্চটা খুলে, আমি মঞ্চের উপর দাঁড়িয়ে আছি আর সবাই এসে দেখা করছে, একটি বিদেশিনী এবং কথাবার্তায় সাজ পোশাকে শিক্ষিত, ফ্রম এডুকেটেড ব্যাকগ্রাউন্ড বিদেশিনী একজন এসে আমাকে কিছু বলেননি, তার দু চোখে জল, আমার পা দুটো জড়িয়ে ধরেছিলেন। সেই মুহূর্তে আমার মনে হলো ওই যে একদম স্কুলে যায়নি, আমার প্রত্যন্ত গ্রামের ওই মহিলা আর এই অতি শিক্ষিত এবং ফ্রম দ্য অ্যাফ্লুয়েন্ট ক্লাস এই বিদেশিনী, তারও মনে ওই একই জায়গায় নাড়াটা ওই একই জায়গায় দিয়ে গেছে, যে ওর যে ফিলিংটা হয়েছিল, ওর ঠিক সেই জায়গায় সেই অনুভূতিগুলো হয়েছে। এবং এগুলো তো যেগুলো চলার পথে আমরা পড়েছি, রবীন্দ্রনাথে অনেক পড়েছি, জেনেছি, কিন্তু যে সব মানুষের আফটার আ পার্ট অফ টাইম ওই ভালো লাগা, মন্দ লাগা, আনন্দ, হাসি, কান্না, এই জায়গাগুলো সব একই, এবং অভিব্যক্তিটা খালি আলাদা, কিন্তু অন্তরের অনুভূতিটা এক। ঠিক সেরকমই সেগুলো জীবন দিয়ে শিখতে গিয়ে জানতে পেরে এক অন্য বই লেখা হয়ে যাবে এত কথা। একবার মাদার টেরেসার বিডন স্ট্রিটের যে হাউস আছে, সেখানে
সিভিয়ারলি চ্যালেঞ্জড চিলড্রেনরা থাকে বিডেন স্ট্রিটে, ওইটাই তাদের থাকার জায়গা। তো আমার একটা নাচের প্রোগ্রাম ওরা অর্গানাইজ করে এবং আমাকে বলেই দেয় যে আমরা হয়তো আপনাকে 5 মিনিটই বন্ধ করতে বলবো, আপনি অফেন্ডেড ফিল করবেন না, কারণ এখানকার বাচ্চারা নাচ কোনো দিন দেখেনি, দে রিয়েলি ডু নট নো হোয়াট দিস ইজ। তো আমি 1.5-2 ঘন্টা নাচার পর বাচ্চাগুলো তো ইংলিশ বলে মাদার টেরেসার হোমে, বলছে মোর আন্টি মোর, চিৎকার করছে, মানে আর থেমো না, আরও নাচো। তো আমি তখন মাদার জাস্ট চলে গেছেন সিস্টারের কাছে, নীল ডাউন করে উনি অনেক আশীর্বাদ করছেন। একটা ছোট্ট ছেলে সুদীপ, যাকে আমি জীবনে ভুলবো না, সে তো এখন অনেক বড় হয়ে গেছে, এটা 2004-এর গল্প। একটা সেই সুদীপ এসে আমাকে আমার মাথার ফুলগুলো ঘাঁটছে, কানের দুলগুলো ঘাঁটছে, সব ঘাঁটছে, আর বলছে আন্টি ইউ আর সো বিউটিফুল অ্যান্ড ইউ ডান্সড সো বিউটিফুলি। তো আই টার্নড টুয়ার্ডস সুদীপ টু সে থ্যাংক ইউ। আর মানে সেই অনুভূতিটা আজও আমার মনে আছে, মানে আমি কয়েকটা মুহূর্ত কথা বলতে পারিনি। ওর চোখে সাদা দুটো আছে, মনিটা নেই, ওকে তো কেউ শিখিয়ে দেয়নি, ও কি দেখলো, কি বুঝলো, কিসের কি আনন্দ, কি সূর্যের ছোঁয়া পেয়ে সে এসে আমাকে এই কথাটা বলল। এর তো কোনো মানে ব্যাখ্যা নেই, এর কোনো ব্যাখ্যাই নেই এরকম। সুতরাং ভালো বলতে গেলে আমি কি বলবো। এই কিছুদিন আগে আমি জাপোস থিয়েটারে, ওয়ান অফ দ্য বিগেস্ট থিয়েটার্স, প্রচণ্ড আনন্দ হলো, প্রচণ্ড ভালো লেগেছে। আবার এই কদিন আগে চায়নায় নাচলাম, চায়নাও তো এক্ষুনি নেচে এলাম। তো এখন অ্যাম্বাসাডার, সব জায়গাতে আপনি, তো অ্যাম্বাসাডার এসে, অ্যাক্টিং অ্যাম্বাসাডার অ্যাঞ্জেল, মিস অ্যাঞ্জেল এসে বললেন যে আমার না এখনও গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে আপনি যা নেচেছেন, আমি এখনও ভাবছি, আর আমার শিহরণ হচ্ছে আপনি যা নেচে গেলেন, আপনি যা পারফর্ম করে গেলেন। তো এইগুলোই জীবনের। অ্যালবুকার্কি না কোথাও নাচছিলাম আমেরিকায়, একটি সাদা ছেলে, তার কলম্বিয়ান বউ। আমি প্রত্যেকবারই নাচটা এক্সপ্লেন করে তবে নাচি, যাতে যারা দেখছে পিপল আন্ডারস্ট্যান্ড, পিপল ক্যান কানেক্ট। তো সে বলল আপনি নাচ সম্বন্ধে যা যা বললেন, আমার বউ একটা কথাও বুঝতে পারেনি, কারণ একটা বর্ণ ইংরেজি বুঝতে পারে না, কিন্তু আমার বউ আপনাকে বলতে বলেছে আপনি যা যা নাচলেন ও প্রত্যেকটা বুঝতে পেরেছে। তাইওয়ানে নাচতে গেছি, ওরা ইংরেজিও বোঝে না, কোনো ভাষা বোঝে না, কোনো ভীষণ কঠিন ওদের সঙ্গে কমিউনিকেট করা। চাইনিজ তবুও কিছু কিছু বলছে, তাইওয়ানিজরা একদমই কমিউনিকেট করতে পারছে না। রাত্রি 10:30 বেজে গেছে, বড় ফেস্টিভ্যাল, বৃষ্টি পড়ছে, ঠান্ডা, লোকে বলছে বাড়ি যাব না, আরও নাচ দেখবো, ভাবা যায়। তো এগুলো সব জীবনের এত সমৃদ্ধ করে দেয় জীবনকে, এত বেশি ফুলফিলিং লাইফ। সেদিনই আমি চায়নাতে যখন উনি বলছেন, দাঁড়িয়ে ছবিটা আছে, উনি আমার হাত দুটো ধরে বলছেন আমার না এখনও গায়ে কাঁটা দিচ্ছে, আমি এখনও না ওই আপনার নাচের মধ্যেই আছি, বিভোর হয়ে আছি, এখনও বেরোয়নি, আমার গায়ে কাঁটা দিচ্ছে। তো আমি তখনই বেরিয়ে, যখন আমি বেজিং তো একটা বিউটিফুল সিটি, ভীষণ কংক্রিট সিটি, কিন্তু কংক্রিটের মধ্যে একটা বিউটিফুল সিটি। প্রত্যেকটা শহরে একটা করে গল্প আছে। ভাবছিলাম যে জগন্নাথ দেব আমাকে কত ফরচুনেট করেছেন, যে কত মানুষের ভালোবাসা, কত অজানা মানুষের ভালোবাসা, কত এভরিডে নতুন মানুষের সঙ্গে আমার এমন পরিচয় হয় যেন তাকে আমি কত যুগ ধরে চিনি। এই যে মানুষের এত, মানুষকে এত স্পর্শ করতে পারার, যে আমি বলবো না আমার কোনো স্পেশাল ক্ষমতা, এই নাচটা না থাকলে তো স্পর্শ করতে পারতাম না। রাইট। এই দেশের মাটিতে না জন্মালে তো আমি সঞ্চিতা হতাম না, ওই বাবা মা না পেলে তো আমি সঞ্চিতা হতাম না, ওই গুরুদের আশীর্বাদ না পেলে তো আমি এখানে আসতাম না। তো কত জগন্নাথ দেবের পারফেক্ট প্ল্যানিং, যে আপনাকে এত দয়া দিয়ে করেছেন আমাকে। তো আপনি তো
বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও গেছেন, সেখানেও আপনি অ্যাজ এ ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে অনেক জায়গায় মানে এই ডিউক, হ্যাঁ, অনেক বড় বড় অনেক বড় বড় ইউনিভার্সিটিতে গেছেন, সেখানে স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছেন এবং আপনার যে ক্লাস যেগুলো আপনি নিয়েছেন, ওয়ার্কশপ কিংবা মাস্টার ক্লাস, সেটা প্রচুর মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, ওরা শ্রোতা, ওরা হয়তো বোঝেও না, জানেও না, কিন্তু যখন আপনি পড়াচ্ছেন, এই ইন্ডিয়ান কালচারটাকে নিয়ে যাচ্ছেন, তখন কীরকমভাবে আপনি ফিডব্যাকটা পান ওখানে? আমি আজ অবধি একটাও এরকম জায়গায় যাইনি যেখানে মানুষ আপ্লুত হয়ে যায়নি এবং যেখানে একবার গিয়ে জায়গাটা আমার ঘরবাড়ি হয়ে যায়নি। মানুষ এরকমভাবে কানেক্টেড হয়ে যায়, এটা বোধহয় নাচটারও গুণ, যে এমনভাবে কানেক্টেড হয়ে যায়, এত তারা ভালোবেসে ফেলে। এমন অনেক শহরে গেছি যেখানে প্রথমবারের জন্য এই নাচ মানুষ দেখেছে, নাচটা নিয়ে গেছি, লোকে বলেছে এরকমও একটা আর্ট ফর্ম হয় যেটা দেখতে এত অপূর্ব, মনকে এত নাড়া দিয়ে যায়, স্পিরিচুয়ালি এত আপলিফটিং, এত গভীর, এত লেয়ার্স অফ মিনিং, এবং সবচেয়ে বড় কথা শেষ হয়ে যাবার পরও সেটাকে নিয়ে যাই আমরা, কন্টিনিউ হতে থাকে আমাদের মনের শেষ হইয়াও হইল না শেষ। এরম ফর্ম আমি আগে দেখিনি। কেন? অনেকে বলেছে জানেন, আমার মনে হয় নাচটা দেখতে দেখতে, এই নাচটা আরেকবার হলে, এইবারে এই জায়গাগুলো মিস করে গেলাম আপনার চোখটা দেখতে গিয়ে বা অভিনয়টা দেখতে গিয়ে, পরের বার হাত পায়ে কী করলেন, অমুকটা কী করলেন, ওগুলো দেখা হবে, ওগুলো মিস করে গেলাম। একই নাচ পরপর দুবার করে হলে ভালো হয়, তাহলে খুঁটিয়ে ভালো করে দেখতে পারবো। তো ওয়ার্ল্ড ওভার, এই তো এক্ষুনি চায়নায় আমার প্রচুর ওয়ার্কশপ ছিল, প্রচুর ওয়ার্কশপ অ্যান্ড মাস্টার ক্লাস ছিল। তো এক জায়গায় ওয়ার্কশপ মাস্টার ক্লাস নিতে গেছি, সব চাইনিজদের তো বয়স বোঝা যায় না, যে 20 আর যে 40 একরকম, যে আর যে 50 একরকম দেখতে। যেটাই শেখাচ্ছি ফট করে শিখছে এবং ভীষণ একদিনে তারা একদম অ্যাডভান্সড শিখছে। হ্যাঁ, ভীষণ অ্যাডভান্স শিখছে। তাই আমি বললাম, আরে আপনার এইরা তো ওয়ান্ডারফুল, একদম অ্যাডভান্স শিখছে। বলছে, তখন ওরা আমাকে হয়তো বলেছিল, আমি তো চাইনিজ ইংলিশে বলেছে, বুঝতে পারিনি। বলছে, ম্যাডাম, দিজ আর দ্য বেস্ট ডান্স টিচার্স অফ বেইজিং। ওকে, ডান্স ট্রেনার প্রোগ্রামের মতো। ইয়েস, বলে ওই জন্য ওরা এত ফটাফট তুলছে এবং এত সুন্দর করছে। আই সেড, ও মাই গড, নো ওয়ান্ডার। তো তারা সবাই একত্রিত। ওরা কি এই ডান্স ফরম্যাটটা শিখে ওরা কি এটাকে কন্টিনিউ করছে না? ওরা আমার কন্টিনিউ করার লোকও আছে, যেরকম আমার যে ছাত্রী আছে বেইজিংয়ে, সিন্ডি অক্ষরা, ও এখন ইন্ডিয়ান এমবেসির ওড়িশি ডান্স টিচার। ওকে, চাইনিজ মেয়ে ইন্ডিয়ান এমবেসিতে ওড়িশি ডান্স টিচার। তার কাছে ইন্ডিয়ান হোক যে হোক সবাই ওড়িশি তার কাছে শিখছে। প্লাস এরকমও স্টুডেন্ট আমার সারা ওয়ার্ল্ডে প্রচুর আছে। তো কেউ কেউ কন্টিনিউ করেছে, কেউ কেউ হয়তো কন্টিনিউ করেনি, কেউ কেউ হয়তো শুধুই শেখার জন্য শিখছে। অনেকে প্রচুর ভালো পারফর্মিং আর্টিস্ট ডান্সার্স আমার আছে, তো হয়তো অনেকেই কন্টিনিউ করেনি। কিন্তু নোয়িং দিস ফর্ম ইজ অলসো ভেরি, আমরাও যেরকম আরেকটা ফর্ম জানলে আমাদের কী বলবো, ইটস লাইক মাইন্ড ইজ লাইক এ প্যারাশুট, ইট ওয়ার্কস অনলি ওয়েন ইট ইজ ওপেন। আরও অনেকগুলো ফর্ম জানলে নিজের ফর্মটা ভালো করে করার জন্যে আমার কাছে অনেক বেশি অ্যামিউনিশনস থাকে, রসদ থাকে। তো আমাদের যারা দর্শক তারাও তো অনেকে চাইবে যে তারাও এই ডান্স ফর্মটাকে শিখুক, তো তাদের জন্য যদি একটা দুটো ফেশিয়াল কিছু একটা যদি টিপস আপনার তরফ থেকে আমি একটা ছোট্ট কিছু করে দেখাচ্ছি। আমি কি রসে করে দেখালে ভাল লাগবে বলুন? আপনার কিরকম এজ গ্রুপের লোকেরা দেখে, কিরকম যেকোনো, মানে ডান্সের তো কোনো এজ নেই, যেকোনো। হ্যাঁ, ঠিক। আমি একটা সিম্পল দেখাচ্ছি, তারপর একটা কমপ্লেক্স দেখাচ্ছি। এই ফুল ফুটেছে, এই ফুলের গন্ধ চতুর্দিকে ছড়িয়ে গেল। এই ভ্রমর এলো সে ফুলের মধু খেতে, আর সে গন্ধ যখন আমার নাকে এলো,
যখন সে ঘ্রাণ আমি পেলাম, আমার কিন্তু আনন্দের চেয়েও যা হারিয়ে গেছে জানি, সে কথার বেশি মনে পড়ে গেল। দেখুন, এই যে ঘ্রাণ পেয়ে আমি আনন্দিত হলাম, এটা এক্সপেক্টেড, কিন্তু না, আমার এই এক্সপ্রেশনটা চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জটা হচ্ছে, যেটা পাবার ছিল যেটা পেলাম না। যখন আজকের ডেটের একটা মেয়ে বলবে, আচ্ছা সব কটা আস্তে আস্তে আসছি, শূর্পণখা যখন রামকে বলছে তুমি কি সুন্দর, আমার তোমার খুব পছন্দ হয়েছে, তখন শূর্পণখা আমার তোমায় বড় পছন্দ। রাধা যখন কৃষ্ণকে বলছে তুমি কি সুন্দর, আমার তোমার বড় পছন্দ। সীতা যখন রামচন্দ্রকে বলছেন যে তুমি পদ্মের মতন সুন্দর, আর মীরাবাই যখন বলছে মেরে তো গিরিধর গোপাল, ওই একই প্রেম, একই প্রেম, কিন্তু নারায়ণের প্রতি একই প্রেম, কিন্তু এক্সপ্রেশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেল। এইটা একটু কেন, মানে এইটাকে মানে ভাবে তো চরিত্রগুলো ফুটে আসবে। নায়িকা ভেদ আছে, উত্তম মাধামা, ওর ভেতরে আমি যাচ্ছি না, মাধামা অত থিওরির ভেতরে আমি যাচ্ছি না, তবে তো চরিত্রটা ফুটে উঠবে, হ্যাঁ, একজন বীর যোদ্ধা, হ্যাঁ, কিন্তু রামচন্দ্র তো এরম বীর যোদ্ধা না, সে তো বীর, সে মহাবীর, কিন্তু সে এক্সেলেন্ট। তো আমাদের এটা বেসিক হলো। আপনি বললেন ডিফিকাল্ট কিছু দেখাবো, একটা দুটো ডিফিকাল্ট যদি আপনি একটা দুটো মানে একটা যদি দেখাতে পারেন তাহলে। আচ্ছা, আপনাকে আমি আমার একটা দ্রৌপদী থেকে একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি। দ্রৌপদী অর্জুনকে বলছে যে হে আমার বীর স্বামী, যে অনেক দিন আগেই আমাকে বিলিয়ে দিয়েছে, আমাকে জিজ্ঞেসও করেনি যে আমি আর 4 জনের বধূ হতে চাই কি না। আই ওয়াজ নট কনসিডার্ড, কারণ সে তো তার মাকে গিয়ে বলল যে মনোরম দ্রব্য এনেছি, 5000 বছর পেরিয়ে গেছে, আমি সেই দ্রব্যই রয়ে গেলাম, ব্যক্তি কবে হব আজও বুঝতে পারছি না। তো এটা কিন্তু ব্যঙ্গ করছে, কিন্তু ভীষণ জ্বালায় ব্যঙ্গ করছে। তো অন্য সময় ব্যঙ্গ করলে এটা ব্যঙ্গ হতো, কিন্তু বড্ড জ্বালায় ব্যঙ্গ করছে, তো এটা হবে বড্ড কষ্ট হচ্ছে, তো কষ্টটাও তো আসতে হবে এক্সপ্রেশনে। এবং আমার বীর অর্জুন, তুমি তো কতদিন আগেই আমায় বিলিয়ে দিয়েছ, কে আমায় জিজ্ঞাসা করেছে আমি পঞ্চস্বামী চাই কি না। আমার তো ব্যাপারটা গা ঘিনঘিনেও লাগতে পারে, না তুমি তো বীর, তোমাকে তোমার পৌরুষ দেখাতে হবে। তুমি না তোমার মাকে বলেছিলে মনোরম দ্রব্য, আর কতকাল আমি মনোরম দ্রব্য হয়ে থাকব, কবে বুঝবে প্রত্যেক নারী তোমার সমান, যদি না অনেক বেশি, অ্যাটলিস্ট সে তোমার সমান, তার সমান অধিকার, সে একজন ব্যক্তি, কবে বুঝবে? এই যে এতগুলো শেডস, কমপ্লেক্স, এটা কমপ্লেক্স, এবং হাসছি কিন্তু হাসছি না, কাঁদছি। এবার থিয়েটারে অভিনয়টা আলাদা,
নাচে অভিনয়টা তো একটু আলাদা হবে। তো এই যে মানে ওডিসি ডান্স এর মধ্যে যে একটা অ্যাক্টিং যেটা থাকে, মানে যেটা করতে হয় আর কি, তো সেইটা তো সবাই কি অ্যাডাপ্ট করতে পারে, মানে সেটাই কি ট্রেনিং প্রসেসের মধ্যে? তো দেখুন, আমি তো বিচারকের আসনে নেই, আমি জানি, আমি বুঝতে পারছি। হ্যাঁ, যে অনেকে করে কম বেশি সব রকমের, সব মানে যারা ওডিসি ডান্স শিখতে চাইছে তাদেরকে কি অ্যাডভাইস আপনি দেবেন, মানে কতটা টাইম স্প্যান দিতে হবে? আমি একটা কথা বলি, সবাই বলছে এই জেনারেশন উচ্ছন্নে গেছে, প্রেজেন্ট জেনারেশন। আমার অনেস্ট বক্তব্য, এই জেনারেশন, আমি যখন নাচ শিখেছি তখন একটা চিত্রহার ছিল মনকে ভটকে দেওয়ার, ভ্রষ্ট করার, only one distraction, 30 minutes in a week, বুধবার করে হতো, তাও 8:30 থেকে 9টা। আজকে আমরা নিজেরাই মানে মন ভটকে দেওয়ার জন্য কিছু নয়, ভটকানোর মধ্যে বসে আছি। কত চ্যানেলস, কত কিছু, কত সিনেমা, কত there is so much. The sky, even the sky is not the limit. আমার তো ব্লিঙ্কার্ড ভিশন ছিল, ঘোড়ার মতন। আজকের বাচ্চাদের তো এত চয়েসেস আছে, তার ভেতরেও যারা ক্লাসিক্যাল গান বাজনা শিখছে তারা কিন্তু আমার চেয়ে অনেক বেশি স্ট্রং, অনেক ভালো। They are much more focused, much more intelligent, they have much more opportunities, or they have much more exposure. So for them everything is larger than life. I am so happy. আর ওদের ব্রেন পাওয়ারও larger than ours, larger than life brain power নিয়ে এসছে। একটাই ছোট্ট কথা বলার, মানে only one thing they need to learn from us, that is persistence. Continuously sharpening, polishing. ওই ছোটবেলায় আমাদের বলতো না, আচার পরের দিন খেতে হয়, কারণ তবে তো রসগুলো, চিনির রসটা আমের মধ্যে মজেছে। তো গান বাজনাটা এমন জিনিস, ওটা রোজ করতে হবে, রোজ করতে হবে, মজে যেতে হবে। সিপিন না করলে গান বাজনা না, যে যেটা করছে তার ভিতরে যদি এখনকার যুগের প্রজন্মের কাছে সম্ভব, বিকজ এই যে আপনি বললেন এত ডিস্ট্রাকশন ওদের সামনে, এবং এই সোশ্যাল মিডিয়া একটা আরেকটা বড় ডিস্ট্রাকশন। সোশ্যাল মিডিয়া ইজ লাইক সায়েন্স। সায়েন্স যেরকম পজিটিভও আবার যেভাবে নেগেটিভ যেভাবে ব্যবহার করবে, সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর কিছু শেখার আছে, প্রচুর ইউটিলাইজেশন করতে হবে। ইট ডিপেন্ডস আপন হাউ দ্য পারসন ইউটিলাইজেস ইট। আমাদের এত অপরচুনিটি ছিল না। আমার মোহে পানঘাট পে নন্দলালা ছেড় গায়ে রে এত পছন্দের ছিল, ওটা দেখবো বলে আমি 10 বার ওই মুভিটা দেখেছিলাম এবং মার খেয়েছিলাম। আমাদের ছোটবেলাও তো যখন টেলিভিশন যখন আসলো প্রথমবার, তখন সবাই ব্ল্যাক এন্ড হোয়াইট, এবারে শাটার খুলে একটা বড় বিশাল ফার্নিচারের মতন ব্যাপার। এবং যখন আসলো তখন আমার মনে আছে যে আমার ঠাকুরদা কিংবা যারা দেখেনি তারা বলে এটা একটা ডিস্ট্রাকশন, এটা ডিস্ট্র্যাক্ট করবে। তো হয়তো আজকে আমরা বলছি সোশ্যাল মিডিয়া ডিস্ট্র্যাক্ট করবে, ভবিষ্যৎ কিন্তু অন্য কথা বলতেও পারে। সুতরাং আমি বলছি না ডিস্ট্রাকটিভ, আমি বলছি পরিমিতিটা যেন where to stop and where to কন্ট্রোল করে রাখতে হবে। It's in your hand. It's in your hand. Right. সেটা যদি না হয় তাহলে খুব মুশকিল। হ্যাঁ, and the sky is the limit. আজকে না with the help of social media the world wants to see more and more of Indian dances, Indian classical forms, Indian classical dancer beauty হচ্ছে it has Indian classical music, it has all the spirituality, Indian scriptures, মানে যেটা প্রবচনে হবে, যেটা গানে হবে, যেটা অন্য কোনো যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে হবে, together totality, it's a package. Dance is a package. It is always, they get the totality of it. And if somebody is born with the talent to dance,
or has all the right opportunities to dance, সে তো born lucky. আর একটা কথা আমি যেটা বারবার বলি, আমার এই দেশেতে জন্ম হয়েছে বা যাদের এখন এই দেশে যে জন্ম হয়নি অন্য দেশে জন্মেছেও, because of this যেটা আমরা বললাম opening up of the skies, because of this social media age, তাদের তো স্কোপটা অবাধ, অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি পেয়ে অ্যাক্সেসিবিলিটি। যাচ্ছে। আমি ফার্স্ট অনলাইন শেখাতে শুরু করি আজ থেকে 15 বছর আগে, যখন স্কাইপ শুরু হয়। রাইট। ইট ওয়াজ সো ডিফিকাল্ট দেন, বারবার কেটে যেত, তারই মধ্যে শেখানো হতো। এখন তো কত মানে ইট ইজ অনলাইন ইজ মানে লকডাউনের সময় পিপল স্টার্টেড ডুইং অনলাইন, বাট আই হ্যাভ স্টার্টেড লং ব্যাক। আপনার তো একটা ফাউন্ডেশনও আছে, সেই ফাউন্ডেশনের সম্বন্ধে যদি একটু বলেন তাহলে। হ্যাঁ, আমার ফাউন্ডেশনের নাম আমি রাখিনি, আর বাকি মেম্বার্সরা, এটা তো একটা ট্রাস্ট, বাকি মেম্বার্সরা রেখেছে নাম সঞ্চিতা ডান্স ফাউন্ডেশন। আমি রাখতে চাইনি, তারাই রেখেছে এই নামটা। তো এই ফাউন্ডেশনের অনেকবিধ কাজ, তার ভিতরে মেইন যেটা কাজ সেটা হচ্ছে ভীষণ ট্যালেন্টেড যেসব ছেলেমেয়েরা আছে কিন্তু ফ্রম ফাইন্যান্সিয়ালি নট সো ফরচুনেট ব্যাকগ্রাউন্ড, তাদের দায়িত্ব নেয় ফাউন্ডেশন। এবং নাচটা শেখানোটুকু দায়িত্ব খালি না, ক্লাসিক্যাল ডান্স ইজ এক্সপেন্সিভ, ওটার জন্য তার মিউজিক, তার ঘুঙুর, তার কস্টিউম, তার এভরিথিং, তার ফুড, এভরিথিং হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ। তো ফাউন্ডেশন এরম কিছু মেয়ের দায়িত্ব নেয়, তারা নিয়েছে, তারা দে আর ডুইং ওয়েল, দে আর নাও এস্টাবলিশিং। নতুন আরও ফাউন্ডেশনে ছোটো বাচ্চা এরকম নেওয়া হচ্ছে। সো ইট ইজ অ্যাবাউট গিভিং ব্যাক। আমি যখন ছোট ছিলাম তখন আমি খুব বর্ধিষ্ণু ফ্যামিলির হলেও আমার জন্য অবস্টিকলটা ছিল যে ডান্স ওয়াজ নট ভেরি ওয়েলকাম থিং। আজকে অনেকেরই এরকম আছে, সুতরাং যে কোনো রিজনে ডান্সটা করতে ট্যালেন্ট আছে কিন্তু পারছে না, এরম সিচুয়েশনে যারা আছে, আমার সিচুয়েশনটা তো প্রায় তাই, যে কোনো কারণেই হোক, তাদের আমি আই ওয়ান্ট টু গিভ ব্যাক, আই ওয়ান্ট টু সাপোর্ট দেম, আই নো দেয়ার পেইনস। রাইট। সো আমার এই ফাউন্ডেশনে এরকম মেয়েরা অনেক আছে, দে ডুইং সো ওয়েল, দেয়ার তারা কলেজেও সাপোর্ট করা হয়, তাদের পড়াশোনা এডুকেশনে সব কিছুতে সাপোর্ট করা হয়। সবসময় যে ফাউন্ডেশন ডোনেশনস পায় তার কোনো মানে নেই, তখন নিজের পয়সাতেই করা হয়। দিস ইজ আ ওয়ে অফ গিভিং ব্যাক অ্যান্ড আই ফিল সো হ্যাপি। তো এরকম অনেক বাচ্চা যারা আপনার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছে, তারা তো মানে নিজেদেরকে এই ওডিসি ডান্সে প্রশিক্ষণ করছে এবং হয়তো আগামী দিনে তাদের মধ্যে থেকেও আমরা অনেক বেরিয়েছে অলরেডি, সেটাই আমি জানতে চাইছি যে অনেকে বেরিয়েছে, অনেক প্রতিভা বেরোতে শুরু করেছে এবং দেশে বিদেশে সব জায়গাতেই তারা ইয়ে করছে। এই ফাউন্ডেশনটা কি এখন খালি কলকাতাতেই আপনাদের আপাতত বেস কলকাতাতে আছে, কিন্তু ইউএসএতেও ওটা ইউএসএতে আছে, কিন্তু এনপিও লেভেলে নেই। এনপিও করার চেষ্টা হচ্ছে যাতে এর বেনিফিটটা আরও বেশি প্রসারিত করা যায়। এবং হয়তো আগামী দিনে আপনি চাইবেন যে সব জায়গাতেই হোক, চায়নাতে, অস্ট্রেলিয়াতে, যেখানে যেখানে আমার বেসেস আছে সেখানে আমি চাইবো ফাউন্ডেশনটাকে নিয়ে যেতে, যাতে আমার পরবর্তীকালেও ইটস লাইক সেটিং দ্য বল রোলিং। এগুলো তো রিলে রেস। ফাউন্ডেশনটা কবে শুরু হয়েছিল আপনার? অ্যাকচুয়ালি অফিশিয়ালি রেজিস্টার্ড হয়েছিল 2010-12 হবে, অফিশিয়ালি রেজিস্ট্রেশন হয়ে ট্রাস্ট হয়ে ফর্মাল পেপারস হয়ে। ফাউন্ডেশন মানে কাজটা শুরু হয়েছে অনেক আগে থেকে। আমি দেখছিলাম, আই এম সো সরি, 2006 তখন ফাউন্ডেশন অলরেডি হয়ে গেছে, অনেক আগে, প্রায় 2000 সালে ওটা অফিশিয়েটেড হয়ে গেছিল, কিন্তু কাজ হচ্ছিল অনেক আগে থেকে। আমি দেখছিলাম আপনার বায়োতে আপনি 2018 সালে, যদি মিস্টেক না করি, আপনি ইউএসএতে 18খানা কনসার্ট করেছেন, 18খানা, এবং সেখান থেকে যা আপনার আর্নিং হয়েছে সেটা আপনি 2450 বাচ্চা যারা অরফ্যান তাদেরকে সাপোর্ট করেছেন। তো এরকম কি আপনি এরকম প্রত্যেক 3-4 বছর অন্তর একবার করে করি। 2014 সালে করা হয়েছিল শঙ্করাই ফাউন্ডেশনের জন্য, এবং $2 million
ওঠানো সম্ভব হয়েছিল Right. নাচের চ্যারিটি কনসার্ট করে। Right. প্রায় ওটাও বোধহয় 13-14টা কনসার্টের এরকম চেইন ছিল। প্রত্যেক বছরই বিদেশ ভ্রমণ আছে, বছরে 4টে করে বিদেশ ভ্রমণ জগন্নাথ দেবের কৃপায় হয়েই যায়, হ্যাঁ। কিন্তু তারই মধ্যে 2-3 বছর অন্তর অন্তর এরকম একটা করে ট্যুর ডেডিকেটেড ফর দ্য কজ, তাতে শুধু খরচাটুকু নেওয়া হয়, বাকি যেটা ফান্ডটা রেজ হয়। আর একটা কজে ফান্ড রেজ হচ্ছে যে হলে জানলে মানুষও দেয়। তো আর নোবেল কজ এটা, very noble Very cause. noble cause, Shankarai Foundation, they work with plebeian geriatrics, গরিব জেরিয়াট্রিক my মানুষ God. যাদের দেখার কেউ নেই। আর তাদের শাঙ্করাই ফাউন্ডেশনের স্টেট অফ দি আর্ট টেকনিক্স অফ আই অপারেশনস অ্যান্ড অল, আই সার্জারি অ্যান্ড অল। আর 2018 এক সাপোর্টে চাইল্ড মিশন, যাদের সেই সময় 9,000 বাচ্চা ছিল, সেই তাদের জন্য এই কনসার্ট ট্যুরটা করে ফান্ড রেজ করার, ইট ওয়াজ ফান্ড রেজার কনসার্ট ট্যুর করে ওই 2,600 কত বাচ্চা, 2450 দেখছিলাম এরকম একটা কত হ্যাঁ বাচ্চার অ্যানুয়াল এক্সপেন্সেস। এই বাচ্চাগুলোকে আগে আমি এদের স্কুলে গিয়ে দেখতে গিয়েছিলাম এরা কীরকম, মানে কোনো রকমে মানুষ হচ্ছে বা কীরকম। একটা প্রাইভেট স্কুলে যেভাবে মানুষ হয় শিক্ষাগত দিক থেকে, মানে ফ্রিঞ্জেসগত দিক থেকে না, শিক্ষাগত দিক থেকে যেভাবে প্রাইভেট স্কুলে মানুষ হয় ঠিক সেইভাবে মানুষ হচ্ছে বাচ্চাগুলো। আর বাচ্চাগুলো এই গানটা দিয়ে শুরু করে দিনটা প্রার্থনা করে, বড়ে হোকে দেশ কে লিয়ে কুছ কর গুজরনা হ্যায়, हमको अपनी देश को कुछ करके, মানে দেশ কা নাম আগে রোশন করনা হ্যায়। মানে ছোট থেকেই মানে আমাকে কিছু করতে হবে, আমি কি পাবো, মোরাল ভ্যালুটা খুব ভালো, ভ্যালু সিস্টেমটা খুব ভ্যালু সিস্টেম হ্যাঁ। এবং দে বলে, একটা বাচ্চা বললো আমি না বড় হয়ে শাহরুখ খান হব, একটা বললো আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। দে অ্যান্ড দেয়ার আপব্রিঙ্গিং, মানে তাদের শিক্ষাটা পরিপূর্ণ শিক্ষা, লাইক প্রাইভেট স্কুল। আমার তখন ভীষণ আরও বেশি ইন্টারেস্ট হলো যে এই বাচ্চাগুলোর জন্য যদি আমি কিছু করতে পারি, এদের ভবিষ্যতে, এরা তো ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্রিজ বিল্ডার্স, নেতা, গুড পিপল, ডক্টরস উইদাউট বর্ডার্স, এদের হাতেই আমাদের ভবিষ্যৎগুলো থাকবে। ভবিষ্যৎ এদের এই বড় হওয়ার প্রসেসে আমার যদি 0.001%ও 0.0000001% একটা অবদান থেকে থাকে, I have completed my mission. ওই যে ভগবান বলেছেন না, কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে আমাকে সাকারে চায় আমি তার, যে আমাকে নিরাকারে চায় আমি তার, আর যে আমাকে মানুষ সেবা করে, অন্যের সেবা করে, আমাকে চায় বা না চায় আমি তার। তো আমার মনে হয় সো মাচ ওয়ার্ক ইজ নিডেড টু বি ডান, সো মাচ, আমাদের মতন ডেভেলপিং কান্ট্রিতে সো মাচ ওয়ার্ক ইজ নিডেড টু বি ডান, যে আমাদের সকলের ইন আওয়ার ওয়ে কন্ট্রিবিউট করা এই উচিত। যে সারাদিন আমরা বলতে থাকি আমার জন্য দেশ কি করেছে, আমি দেশের জন্য কি করেছি। ব্যাংকে পয়সা রাখলে তো তবে তুলবো, আমি তো আগে কিছু দেবো। সো আমার মনে হয় আমরা যারা ফরচুনেট পিপল ইন দিস কান্ট্রি, সবাই মিলে যদি কিছু 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 করে, তাহলে এই দেশটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে। রূপ অন্যরা হয়ে যাবে, রূপরেখা অন্য হয়ে যাবে। আমি কিছুদিন আগে সাউথ ইন্ডিয়ায় চেন্নাইয়ে পারফর্ম করছিলাম, নাচের পর যারা বয়স্ক যারা ছিলেন ওই অর্গানাইজার, তারা এসে এত পদ্মনাভন টেম্পলে পারফর্ম করছিলাম, চেন্নাইয়েও আছে ওদের মেন পদ্মনাভনের যে ব্রাঞ্চ, তারা এত প্রশংসা করলেন, এত কিছু করলেন। তখন এক ভদ্রলোক, উনি ইউএসএতে থাকেন, উনি হঠাৎ উঠে এলেন, আমিও অবাক হয়ে গেছি ওনাকে চেন্নাইয়ে দেখে। বললো আমি একটু কাজে এসেছি চেন্নাইয়ে, বললো আমার একটা ছোট্ট কথা বলার আছে। মাইকটা নিয়ে বলছেন, আপনারা যে সবাই নাকি এত এই নাচ দেখে এত মন্ত্রমুগ্ধ হলেন, আমার এই নাচ সম্বন্ধে আরেকটা কথা বলার আছে। এই নাচই সেই কারক যার দ্বারা আমরা আজ হাজার হাজার বৃদ্ধ মানুষ, অসহায় বৃদ্ধ মানুষ তাদের দৃষ্টি ফিরে পেয়েছে। আমার দু চোখ দিয়ে জল পড়ছে তখন দাঁড়িয়ে, আর ভাবছি এই যে মায়ের কথা শুনে সব ছেড়ে শুধু নাচে এমবার্ক করেছিলাম, যেটা ভালোবাসি, যেটা করতে চাই তাতে এমবার্ক করেছিলাম, এই জীবনটা সার্থক। আমি জগন্নাথ দেবকে বলি প্রত্যেক 1 বছর 2 বছর অন্তর অন্তর আমাকে এরম একটা সুযোগ দাও,
যেখানে আমি কিছু করব না, তুমিই আমাকে দিয়ে করিয়ে নাও। আমার নাচটা যেন শুধুই অপূর্ব সুন্দর, মনকে নাড়া দিয়ে গেল, এক শিল্পকলায় না আবদ্ধ থাকে। আমার নাচ দিয়ে যেন ডাইরেক্টলি আমি আমার দেশের জন্য কিছু কন্ট্রিবিউট, মানে সফট স্কিল ওয়ার্ল্ড ওভার নিয়ে যাচ্ছি। ইটস অ্যান ইনডাইরেক্ট ওয়ে অফ প্রমোটিং ইয়োর ওন কান্ট্রি অ্যান্ড আপহোল্ডিং দ্য কান্ট্রি ট্রু। আই ওয়ান্ট টু অলসো, আই এম আ পেট্রিয়ট হু ওয়ান্টস টু ডাইরেক্টলি contribute to the growth of the country. আমি দেখছিলাম আপনার বায়োতে যে আপনার কিছু ইনোভেটিভ থিওরি যেটা আপনি করেছেন এই ওডিসি ডান্সটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, এবং সেইখানে তার সম্বন্ধে যদি কিছু বলেন আমাদের দর্শকদেরকে তাহলে। দেখুন, দু রকমের ইনোভেশনস করা হয়েছে। এক তো হচ্ছে কনটেক্সচুয়াল, রাইট, মানে নাচটা ওইটাই থেকে গেছে। আজকে যেরকম আমার দ্রৌপদী ফেনোমেনা, এটা দ্রৌপদীর গল্প, মহাভারতের গল্প সব কিছুই, কিন্তু কোথায় এটা আজকের মেয়েদের গল্প, কোথায় এটা কোথাও গিয়ে একটা ডিগনিটি ফর অল উইমেনের গল্প, কোথায় সকল মেয়েকে মাথা তুলে দাঁড়াবার যে ক্ষমতা তার গল্প। তো এটা যেরকম একটা দিক, আমার দ্রৌপদী ফেনোমেনন আপনাকে আমি একটু ছোট্ট লিঙ্ক দেবো, আপনারা নিশ্চয়ই দেখাবেন। এইটা একটা কনটেক্সচুয়ালি সামথিং উইথ উইচ পিপল ক্যান রিলেট, সামথিং যেটা জীবনের কথা, সেরকম কনটেক্সচুয়ালি কিছু এরকম কাজ করছি। দুর্গা নিয়েও এরকম কিছু করেছি, যেটা মহিষাসুর একটি মানে একটা বিকট দেখতে আসুরিক একটা 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 দানব না, মহিষাসুর আধা ব্রাহ্মণ ছিল। অসুর হচ্ছে বৃত্তি, সকল মানুষের মধ্যেই আছে, ডরমেন্ট বা অ্যাক্টিভ। ডরমেন্ট আছে, সেটা যেন আরও ডরমেন্ট করে ফেলতে পারি, সেটা যেন নির্মূল করতে পারি। অসুর তো বৃত্তি, আর দুর্গা তো পরা প্রকৃতি। সেই বৃত্তিকে মর্দন করার জন্য। আর আমরা দেখেছি যখন এই অসুর অ্যাক্টিভ হয়ে যায়, তখন আমরা দেখেছি আরজিকরের মতন কেসও হয়, আমরা দেখেছি। ওই জায়গাটা না গেলেই ভালো, তাড়াতাড়ি ওটার কিছু কিছু ক্ষেত্রে দোষীদের শাস্তি পাওয়া উচিত। আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে দোষীদের একদমই শাস্তি পাওয়া উচিত। তাদের কিছু কিছু দোষের ক্ষমা হয় না। তো আরেকটা নাচের ইনোভেশন যেটা বলতে গেলে বলতে হবে, এইটা নাচের মধ্যে নৃত্যের মানে কন্টেন্টগত নয়, নৃত্যের শৈলীগত ইনোভেশনে, যেটা ঠিক আমার নয়, মানে আমার ব্রেন চাইল্ড নয়, ব্রেন চাইল্ড হচ্ছে পণ্ডিত রবিশঙ্করজির, গুরুজি, তরুণবাবুর গুরুজি। আমিও গুরুজি মানতাম আমাদের মিউজিকে, আমাদের ফ্যামিলির, আমাদের পিতৃতুল্য। এবং গুরুজির কি বলবো, আশীর্বাদ প্রত্যেক মুহূর্তে ফিল করি, ভীষণ স্নেহ করতেন, বৌমা বলতেন। তো উনি করে দিয়ে গেছিলেন মিউজিক মিটস বেলস, যেটা হচ্ছে সন্তুর তো নর্থ ইন্ডিয়ান স্টাইলে বাজে, ওপেন উপজ, এক্সটেম্পোর স্টাইলটাই এক্সটেম্পোর। আর ওডিসি তো প্রি কোরিওগ্রাফড। সেই সন্তুর এবং ওডিসি একটা প্রি কোরিওগ্রাফড আর একটা এক্সটেম্পোর, তাদের যুগলবন্দি, তাদের মিলন এক্সটেম্পোর অন স্টেজ, যেরকম যুগলবন্দি হয়। এটা মানে আপনারা ছাড়া, মানে যেহেতু আপনার হাজবেন্ড যারা অনেকে দেখছে, যেহেতু ও কি বাজাতে চলেছে আমি মনে মনে প্রেডিক্ট করতে পারি, বা আমি কি নাচতে চলেছি ও মনে মনে প্রেডিক্ট করতে পারে। আমার মনে হয় ব্যাপারটা একটু যুগলবন্দি তো এমনিতেই আছে। হ্যাঁ, মারামারি যেটা ঘরে হয় সেটাই, ঝগড়া যেটা ঘরে হয় সেটাই মঞ্চে আর কি। তো এটা গুরুজি ফার্স্ট প্রিমিয়ার কনসার্টটা দিয়েছিলেন 2012-তে। 2012-র শেষে উনি চলে গেছিলেন, শুরুতে ওটা দিয়েছিলেন জর্জ হ্যারিসনের 69 বার্থ অ্যানিভার্সারি, তখন দিয়েছিলেন ফার্স্ট কনসার্ট এটার, মিউজিক মিট বেলসের। নামটা তখন পড়েনি, নামটা নোমেনক্লেচারটা পরে হয়েছে। তারপরে উই পারফর্ম মিউজিক মিট বেলস অল ওভার দ্য ওয়ার্ল্ড, 100-রও বেশি কনসার্ট হয়ে গেছে, আজও পারফর্ম করি। It's one of our hittest রবিশঙ্করজির মেন্টর্ড কনসেপ্ট,
সেটা হিট না হয়ে পারে, মানে এটাতে আমি শুধু নাচি, এটুকুই আমার কৃতিত্ব যে আমি নাচি, আর কোনো কৃতিত্ব নেই। তো আমরা একদম শেষের দিকে চলে আসছি আমাদের পডকাস্টে। তো আমি একটু জানতে চাইবো আপনার থেকে যে আগামী দিনে আপনার আর কি পরিকল্পনা আছে। মানে আমরা ফাউন্ডেশন তো শুনলাম, এবং ফাউন্ডেশনটা তো আপনি হয়তো এখন আস্তে আস্তে বিস্তারিত করছেন, বিভিন্ন দেশে আপনার শিষ্য আছে, তারা আপনার লেগেসিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এছাড়াও আর কি পরিকল্পনা আপনার আছে যেটা আপনি করতে চাইছেন? ফাউন্ডেশনটাকে আর একটু বড় করে, এখনো তো এটা ডে বোর্ডিংয়ের মতন, ওইটাকেই আরও রেসিডেন্সিয়াল করতে চাইছি, যাদের পিঠ থেকে যাবে তারা এখানে কিন্তু নাচ নিয়ে বড় হতে চায়, কালচারাল অ্যাম্বাসাডার্স অফ টুমরো হতে চায়, তাদের জন্যে আ প্লেস টু স্টে অ্যান্ড লার্ন। এবং নাচটাকে না, যে কনসেপ্টটা আমি পপুলারাইজ করার চেষ্টা করছি, যে সবাই ভীষণ ডান দিকে হাত করো, হাতটা এই অ্যাঙ্গেলে হবে, এই মুদ্রা হবে, এই দিকে তাকাতে হবে, এই যে ফিজিক্যালিটি অফ দ্য ডান্স, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কিন্তু এটাতেই নাচ আবদ্ধ না। স্ক্রিপচার্স যদি না পড়ে, শাস্ত্র যদি না পড়ে, কৃষ্ণ প্রেম যদি না বোঝে, ভাগবতম যদি না পড়ে, ওই রসে যদি মজতে না শেখে, ভক্তি রস যদি না বোঝে, তাহলে শুধুই মেকানিক্যালি নেচে ওই মানুষের সঙ্গে একত্রিত হয়ে সংযোগিত হওয়া যাবে না। ওই লেভেলে যেখানে আমি নাচছি আর অডিয়েন্স নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে, দু চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, সেই লেভেলে যেতে গেলে শুধু ওই হাতে পায়েরটুকু শিখলে হবে না, তার অনেকটা বড় পরিধি দিয়ে অনেক কিছু শিখতে হবে। আমরা যেটা বলি যে 5 মিনিট যদি বা 10 মিনিট যদি কারোকে পাবলিক স্পিকিং করতে হয়, কেউ যদি 10 মিনিট ঝরঝরে একটা সাবজেক্টে পাবলিক স্পিকিং করেছে, আমায় জানতে হবে সে কম করে 10টা বই 10 মাস ধরে পড়েছে, তবে ওই 10টা মিনিট একটা কনটেক্সট সে সামনে আনতে পেরেছে, ঝরঝরে বলতে পেরেছে। সিমিলারলি শুধু ওই নাচটুকু প্র্যাকটিস করে 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 ওই হাতে পায়ের, তাহলে ওই একবার দেখলো বাকি সুন্দর হাত পায়ে পারফেক্ট নাচলে হয়ে গেল, ভুলে গেল না। ওই যে ওটা কন্টিনিউ, ওটা যে ওই যে সাইকিতে থেকে যাবে, সেখানে হতে হলে অনেক বেশি ওইটা সম্বন্ধে পড়াশোনা করতে হবে, জানতে হবে, মজতে হবে, বুঝতে হবে, ওটার ভেতরে ঢুকতে হবে। এই সবাই, আমি চাই সবাই মিউজিক ভালোবাসুক, নাচ ভালোবাসুক, তাহলে পৃথিবীটা অনেক শান্তিময় হবে। I want everybody to be musicians, musical, but everybody will not become musicians or dancers. কিন্তু যারা হবে তারা যেন 100% submerged into it হয়। হ্যাঁ, যদি সাবমার্জ না হয় তাহলে তো হাফ ডান থাকবে। হ্যাঁ, তাতে সাকসেসটা একটা সাকসেস আসবে না, এবং টাইম বাউন্ড সাকসেস। আর সাকসেস পাওয়ার জন্যে সোশ্যাল মিডিয়ায় ছবির জন্য করলে ওটা আমার মনে হয় ওটা একটা ভীষণই ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করা হলো ব্যাপারটা। আমার মনে হয় ভালো কাজ করলে, ফুলটা যদি সুন্দর একটা সুগন্ধি ফুল ফোটে, তার গন্ধ ছড়াবেই। আর আগেই স্প্রে দিয়ে গন্ধ ছড়িয়ে ফুলটা ফুটেছে কি ফোটেনি, হাউ ডাজ ইট, অ্যাটলিস্ট আমরা তো কম্প্রিহেন্ড করতে পারি না। ওই জন্যে ভালো কাজ করলে ভালো, ইফ ইউ আর ইন দ্য রাইট ডিরেকশন, ইফ ইউ আর সাবমার্জড ইন ইউর ওয়ার্ক, ইফ ইউ আর ডুইং কোয়ালিটি ওয়ার্ক, ইফ ইউ আর ডুইং অর্গ্যানিক ওয়ার্ক, অরিজিনাল অর্গ্যানিক ওয়ার্ক তখনই বেরোবে যখন আমি 24 ঘন্টা এটাকে মাথাটাকে চার্ন করবো, এটার ভেতরে ডুববো, তো তখনই সম্ভব। যখন ওটার ভেতরে ডুববো, মন যদি অ্যাকচুয়ালি ক্রিয়াযোগে আছে, তা আপনি জানেন আমাদেরকে STILLING, স্টিলিং দ্য মাইন্ড, আমরা STILL না করে STEALING, মনটাকে, চোখটা বন্ধ করে মনটাকে চতুর্দিকে পাঠিয়ে দিই চুরি করে। বড্ড মন চুরি করি না আমরা, মানে নিজের মনটাকে চুরি করে অনেকগুলো কাজে লাগিয়ে দিই। মনটা তো বাউন্ডারি ছটপটে, বড় ছটপটে। হ্যাঁ, ওই জন্য তো 10 ইন্দ্রিয়র কন্ট্রোলার মন। তাই তো ক্রিয়াযোগে ওটাই বলে যে তুমি নিঃশ্বাসকে অবজার্ভ করছো, মাইন্ডকে কন্ট্রোল করে, মনটাকে। তো সেটাই
যখন নাচের ভেতরে ঢুকবে তখন ডুবতে হবে এবং সেই ডোবা জায়গা থেকেই নাচটা করতে হবে। আমি একবার একটা ফ্রেঞ্চ অথর আমাকে উনি লিখছিলেন, উনি জোন নিয়ে লিখছিলেন, অনেক বিদেশি ডান্সারকে জিজ্ঞাসা করেছেন, তারা বলেছে হ্যাঁ এখনও কখনো কখনো হয়েছে, নাচতে 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 আমরা সেই জোনে চলে গেছি। তা আমাকে জিজ্ঞেস করেছিলেন ইন্ডিয়ান ডান্স তো খুব স্পিরিচুয়াল, আপনার কখনো কখনো হয়েছে নাচতে 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 সেই জোনে চলে গেছেন? আমি বললাম না, নাচতে 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 কখনো জোনে যাই না, জোনে চলে যাই না, আগে জোনে ঢুকি। আচ্ছা, the dance sprouts up from that. That's different. নাচতে নাচতে চেষ্টা করে ওই জোনে যাওয়া সম্ভব নয়, ওই জোনের ভেতরে ঢুকে নাচটা করা দুটো ওই দেখলেই বুঝতে পারা যায় যে দুটো টোটালি ডিফারেন্ট। এই যে অডিয়েন্স ব্যাখ্যা করতে পারলো না, পারে না, কারণ বাজনা শুনে, গান শুনে, নাচ দেখে কি দেখলাম যেন একটা অন্য রাজ্যে চলে গেলাম। সে অন্য রাজ্যে ছিল তাই তোমাদের সকলকে অন্য রাজ্যে নিয়ে যেতে পেরেছে। আমাকে যেতে হবে সেইখানে, আমাকে সুইজারল্যান্ডটায় থাকতে হবে, তবে আপনাকে আমি বলতে পারবো সুইজারল্যান্ডটা এরকম। আপনি তো সোলো পারফরমেন্সই করেন মোস্টলি, কিন্তু প্রচুর কোরিওগ্রাফি, এক্ষুনি 150-200 মেয়ে নিয়ে কোরিওগ্রাফি, ছেলে মেয়ে নিয়ে কোরিওগ্রাফি রেগুলার করেন। তো এই দুটোর মধ্যে মানে আমি তো বুঝতে পারছি আপনার সঙ্গে এতক্ষণ পডকাস্ট করার পর যে আপনি এই সাবজেক্টটাতে মন থেকে প্যাশনেটলি করছেন, কিন্তু যখন ওই কোরিওগ্রাফি করছেন 100-150 জন, তো সবার রিদম তো সেম হতে হবে, না তো আউটকাম সেম আসবে। হ্যাঁ না, তা সবাই, আমি না যখন অনেক জায়গায় কোরিওগ্রাফাররা স্ক্রিনিং করে বাদ দিয়ে দেয়, স্ক্রিনিং করে না বাদ দিই না, সবার একটা জায়গা থাকে মেটেরিয়ালের উপরে, বরণডালা নিয়ে আসার জায়গাটাও আছে, আবার ধেই নাচের জায়গাটাও আছে। তো যার যেরকম ক্যাপাবিলিটি তাকে সেই জায়গাটা দিই না, যার যেরকম ক্যাপাবিলিটি তার থেকে দুধা পুচু দিই। কারণ আমার সঙ্গে কাজ করে সে যদি কিছু না পায়, সে যদি প্রোগ্রেস না করে, সে যদি সঞ্চিতাদিকে পরে চিন্তা না করে যে সঞ্চিতাদির জন্য আমি নাচে এখানে পৌঁছালাম, তাহলে আমার কি কন্ট্রিবিউশন হলো? না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি যে যখন সোলো পারফরমেন্স করছেন আপনি নিজেকে সেলফ মেন্টরিং করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু যখন গ্রুপ, এই যে 100-150 জনের গ্রুপ পারফরমেন্স যখন হচ্ছে, তখন এই 150 জনকেও তো আপনাকে মেন্টরিংটা করতে হচ্ছে। সেইটা কিভাবে আপনি ম্যানেজ করছেন, মানে কিভাবে তাদেরকে সাপোর্ট সিস্টেম দিচ্ছেন আর কি? এখন তো এইগুলো করা খুব, যখন আমি স্কুলে, আমি আপনাকে বললাম ডিবি 88 থেকে এটা আমাকে স্কুল আমাকে শিখিয়েছে, ডিবি 88-এ সেই 150 জনকে নিয়ে নাচ করিয়েছি, তখন আমি কত ছোট, যারা নাচ করেছে তারা আমার চেয়ে অনেক বড় বয়সে। তো এখন তো ইন্টারনেটের যুগে ইটস সো ভেরি ইজি, জুমে গ্রুপ ভাগ করে, আই অলওয়েজ হ্যাভ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, যে টু মেনি অর কাপল অফ অ্যাসিস্ট্যান্ট ডান্সার্স, যে আমার কোরিওগ্রাফিটা আমি করে দেওয়ার পর সেগুলো ঘষবে, শেখাবে। কিন্তু প্রথমেই তাদের শর্ট আউট করে গ্রুপে ভাগ করে নিই। এই যে 150 জন অ্যাট আ টাইম তো সবাই সবসময় স্টেজে থাকবে না, একটা লাস্ট সিনে সবাই সব পুরো স্টেজে এসে গেল ধরুন, তো তাদের গ্রুপ ভাগ করে অলরেডি জুমে রিহার্সাল শুরু, ফিগার শেখা, এগুলো তো হতেই থাকে। আর এই জুমের রিহার্সাল কি কোভিডের পর থেকে না তার আগে থেকেও করছেন? না, আমি তো তার আগে থেকে স্কাইপের থেকে করছেন। জুমটা কোভিডের পরে এসছে, অ্যাপটা কোভিডের পরে এসছে, এই সিস্টেমটা তো অনেক আগে ছিল। তার আগে গুগলেও করা যেত, গুগল মিট এখন হয়েছে, কিন্তু গুগল মিটের একটা অন্য ফরম্যাট ছিল। গুগলেও ভিডিও কলিং হতো আর স্কাইপে ভিডিও কলিং হতো, তখন হোয়াটসঅ্যাপ বলে কিছু আসেইনি। রাইট, যে সময়কার কথা বলছি তখন হোয়াটসঅ্যাপ বলে কিছু আসেনি, প্রথম এলো স্কাইপ। তো আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি, আর যারা এই ওডিসি ডান্স নিয়ে তাদের ক্যারিয়ার তৈরি করতে চাইবে, আমি চাইবো তাদের জন্য একটা লাস্ট আপনার অ্যাডভাইস, তাদের জন্য যারা চাইবে, মানে যারা আসতে চাইছে ওডিসিতে, তাদের জন্য লাস্ট একটা অ্যাডভাইস, পিস অফ অ্যাডভাইস। শুধু ওডিসি না, যে কোনো প্রফেশনে বড় হতে গেলে আই ডু নট নো, আমি যেটা জানি না সেটা বলবো কী করে, হার্ডওয়ার্কের বিকল্প কোনো কথা আমি জানি না, তবে আমি বলবো ইন্টেলিজেন্ট হার্ডওয়ার্ক আর everyday educative hard work, that which will groom you, uplift you, take you forward, move you forward
এভরিডে যেটা নতুন কিছু শেখাবে, নতুন কিছু জানাবে। আজকের দিনে যদি আমি ওড়িসি না জীবন সম্বন্ধে নতুন কিছু না জেনে থাকি, নতুন একটা কথা না জেনে থাকি, আজকের আমার ব্যাগটা খালি রয়ে গেল। তো সেটাই যদি একটা মেকআপ পয়েন্ট করি, আই উইল গ্রুম মাইসেলফ এভরি মোমেন্ট, আই উইল গ্রো মাইসেলফ এভরি মোমেন্ট। যারা এসে আমাকে জিজ্ঞেস করে আচ্ছা আমার মেয়ে কবে থেকে পরিণত ডান্সার একদম কোর্স কমপ্লিট হয়ে যাবে, আমি বললাম আমার কাছে তাহলে আমি ঠিক বলতে পারবো না, অন্য কোথাও যেতে হবে, কারণ আমারই কোর্স কমপ্লিট হয়নি নিজে। কারণ এইটার কোনো ফিনিশ লাইন নেই, ক্লাসিক্যাল ডান্সে ফিনিশ লাইন দেখতে পাওয়া যায় না। বলে না মঞ্চ প্রবেশ, আমি বললাম মঞ্চ প্রবেশ, মঞ্চ যবে প্রবেশ করলো ওটা স্টার্ট লাইন, ওটা মঞ্চ প্রবেশ করলো মানে স্টার্ট লাইনে আসার যোগ্য হলো। এটা এন্ডলেস জার্নি, প্রত্যেকটা মুহূর্তের পর একটা করে বাঁক আসবে এবং সেই এক একটা বাঁকে এক একটা নতুন করে শুরু হবে। থ্যাংক ইউ ম্যাডাম আপনার সময় দেওয়ার জন্যে। এবং আমি মনে করব যে এই যে পডকাস্টটা হলো এটা আগামী প্রজন্মকে অনেক ইন্সপায়ার করবে এবং তারাও এগিয়ে আসবে। আগামী প্রজন্মকে বলতে চাই, দ্য ওয়ার্ল্ড ফাইন্ডস ওড়িশি ডান্স অ্যাজ সুপার এক্সকুইজিট, আউটস্ট্যান্ডিং সামথিং। তারা ভেবে পায় না হাতটা বেন্ড কী করে হচ্ছে, এই রিস্টটা কী করে মুভ হচ্ছে, তার সঙ্গে গ্রীবাটা কী করে হচ্ছে, দৃষ্টিটা কী করে হচ্ছে। বাট to the world it's an exquisite art form, so is other classical dances. This is wonderful opportunity. এখনও পৃথিবীতে অনেক দেশ আছে, অনেক জায়গা আছে যেখানে নাচ সেইভাবে গিয়ে পৌঁছায়নি, যেখানে গিয়ে সেটেল করে এখনও সেখানে অনেক কিছু করার আছে। অপরচুনিটি এন্ডলেস। Sky is not the limit. Thank you, madam. Thank you very much for listening to this podcast. Thank you. I wish all of you all the best. Thank you.